আজ আমরা কলকাতা বিশ্ববিদ্যালয় নিয়ে একটু গভীরে যাব। হাতে কিছু তথ্য আছে, মূলত এর ইতিহাস আর প্রভাব নিয়ে। দেখা যাক এর প্রতিষ্ঠা, পথ চলা আর এর আসল গুরুত্বটা কোথায়। অবশ্যই। এটা তো শুধু একটা বিশ্ববিদ্যালয় নয়, মানে এর প্রতিষ্ঠা হয়েছিল ব্রিটিশ ভারতে একটা খুব বিশেষ সময়, আর তার প্রভাবটা শিক্ষা সমাজ সবেতেই পড়েছিল। হ্যাঁ, ওই শুরুর সময়টা, মানে প্রেক্ষাপটটা ঠিক কেমন ছিল? শুনছি 1854 সালের উডস ডেসপ্যাচের কথা। ওটা ঠিক কী ছিল? হ্যাঁ, ওই উডস ডিসপ্যাচ আসলে ছিল ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থা তৈরির একটা সরকারি ব্লুপ্রিন্ট। এর সুপারিশেই তো কলকাতা, মাদ্রাজ, বম্বে এই ৩ জায়গায় বিশ্ববিদ্যালয় হবে ঠিক হয়। ও আচ্ছা। আর সেই সূত্রে ২৪শে জানুয়ারি ১৮৫৭ কলকাতা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হল, লন্ডন ইউনিভার্সিটির আদলে তৈরি। ভাবুন, এশিয়ার প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটা। সত্যি ভাবা যায় না। আচ্ছা, এর পরিকল্পনা বা শুরুর দিকে কারা ছিলেন? মানে শুধু ব্রিটিশরা, যেমন উইলিয়াম অ্যাডাম বা চার্লস হেয়ার, নাকি ভারতীয়দেরও ভূমিকা ছিল? না না, ভারতীয়দের ভূমিকা কিন্তু শুরু থেকেই ছিল, বেশ গুরুত্বপূর্ণ। ধরুন, প্রথম যে পরিচালন সমিতি, মানে সিন্ডিকেট, সেখানে রসময় দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মানুষেরা ছিলেন। হ্যাঁ হ্যাঁ, বিদ্যাসাগর তো ছিলেনই। আর একটু পরে ১৮৮৭ সালে রাজা রাজেন্দ্রলাল মিত্র হলেন প্রথম ভারতীয় প্রেসিডেন্ট। শিক্ষক হিসেবেও দেখুন, আলেকজান্ডার ডাফ তো ছিলেন, আবার ডক্টর মহিন্দ্রলাল সরকারও ছিলেন। তার মানে গোড়া থেকেই একটা মিলিত চেষ্টা ছিল আর কি। কিন্তু শুরুতে এর কাজটা ঠিক কী রকম ছিল? মানে সরাসরি কি ক্লাস নেওয়া হতো? না, মজার ব্যাপার হলো, শুরুতে কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল মূলত একটা পরীক্ষা নেওয়ার সংস্থা, অ্যাফিলিয়েটিং বডি যাকে বলে। অ্যাফিলিয়েটিং মানে? মানে নিজে সরাসরি ক্লাস নেওয়ার চেয়ে এর অধীনে যে কলেজগুলো ছিল তাদের পড়াশোনা আর পরীক্ষার মানটা দেখত। এটা তখনকার দিনে বেশ অন্যরকম একটা মডেল ছিল। তাই নাকি? আচ্ছা, তাহলে নিজেদের পড়ানো বা বিভিন্ন বিষয় যোগ করা, এই ব্যাপারটা কবে থেকে শুরু হলো? সেটা সময়ের সাথেই হয়েছে, আস্তে আস্তে। প্রথমে হয়তো ইংরেজি, গণিত, দর্শন এইসব, তারপর ধীরে ধীরে সংস্কৃত, বিজ্ঞান, আইন, এমনকি প্রাচ্যবিদ্যা মানে ওরিয়েন্টাল স্টাডিজও যুক্ত হলো। তার মানে শুধু পশ্চিমী ধাঁচ নয়, ভারতীয় জ্ঞান চর্চাকেও জায়গা দেওয়া হচ্ছিল। ঠিক, বোঝা যায় কিভাবে এটা শুধু পরীক্ষা নেওয়ার জায়গা থেকে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দিকে এগোচ্ছিল আর কি। আচ্ছা, এর খরচ, মানে টাকাটা আসতো কোথা থেকে? পুরোটাই কি ব্রিটিশ সরকার দিত? শুরুতে তো প্রধানত ব্রিটিশ সরকারই দিত, কিন্তু পরে মানে অন্যান্য উৎসও তৈরি হয়। যেমন ধরুন, ইন্ডিয়ান এডুকেশন ফান্ড, প্রাদেশিক বাজেট, ছাত্রদের পরীক্ষার ফি। ও, পরীক্ষার ফি থেকেও আসতো? হ্যাঁ, তাছাড়া অনুদান ছিল, এমনকি সেকালের জমিদার বা সমাজ সংস্কারকদের ব্যক্তিগত দানও কিন্তু বেশ বড় ভূমিকা নিয়েছিল। নির্ভরতা কমিয়ে নিজেদের পায়ে দাঁড়ানোর একটা চেষ্টা আর কি। বোঝা যাচ্ছে। তার মানে সময়ের সাথে সাথে এর পরিধি, ক্ষমতা দুটোই বেড়েছে। ধরুন ১৯ শতকের শেষের দিকে বা ২০ শতকের শুরুতে আর কি বড় পরিবর্তন চোখে পড়ে? নেট হল তো একটা ল্যান্ডমার্ক। একদম। তবে আসল বাঁকবদলটা আসে বোধহয় ২০ শতকের শুরুতে, বিশেষ করে ১৯০৪ সালের ওই নতুন বিশ্ববিদ্যালয় আইনের পর। তখন থেকে বিশ্ববিদ্যালয় শুধু সিলেবাসের পড়াশোনা নয়, দেশীয় শিক্ষা, বিজ্ঞান চর্চা, এমনকি জাতীয়তাবাদী চেতনা, এগুলোর প্রসারেও একটা বড় ভূমিকা নিতে শুরু করে। মানে ঔপনিবেশিক কাঠামোর ভেতরে থেকেই একটা অন্য স্বর তৈরি হচ্ছিল। হ্যাঁ, বলতে পারেন অনেকটা তাই। একটা স্বজাত্যবোধের উন্মেষ ঘটছিল। আর সেই পরিবেশ থেকেই তো সব রথী মহারথীরা বেরিয়ে এসেছেন। সুভাষচন্দ্র বসু, জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, উফ, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাশ্বেতা দেবী, অমর্ত্য সেন, তালিকাটা তো শেষ হওয়ার নয়। ঠিক তাই। এদের কাজ, এদের চিন্তা, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আর ওই যে মুক্ত চিন্তার পরিবেশ, তারই প্রতিফলন। সিরাজুল ইসলামের মতো ইতিহাসবিদও তো এখানকারই। এদের হাত ধরেই তো বিশ্ববিদ্যালয়ের প্রভাব ছড়িয়ে পড়েছে কত দূরে। তাহলে বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয় ঠিক কোথায় দাঁড়িয়ে? এর এখনকার পরিচয়টা কি? এখন তো এটা একটা টিচিং কাম অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি। মানে এর নিজের ৬০টারও বেশি ডিপার্টমেন্ট আছে যেখানে সরাসরি পড়ানো হয়। আবার এর অধীনে প্রায় ২০০রও বেশি কলেজও আছে। বিশাল ব্যাপার। হ্যাঁ, আর সম্প্রতি ভারত সরকার একে ইনস্টিটিউট অফ এমিনেন্স মর্যাদা দিয়েছে। এটা তো এর উৎকর্ষ আর গবেষণার একটা বড় স্বীকৃতি। এর ফলে কিছুটা বেশি শাসনের সুযোগও পায় এরা।
আর ক্যাম্পাসগুলোও তো শুধু কলেজ স্ট্রিটে নয়, শহরের নানা জায়গায় ছড়িয়ে পড়েছে। রাজাবাজার, বালিগঞ্জ, আলিপুর, সল্টলেক। ঠিক। কলেজ স্ট্রিট বা রাজাবাজার সায়েন্স কলেজ যেমন ঐতিহ্য বহন করছে, তেমনি অন্য ক্যাম্পাসগুলো বিশেষ বিশেষ পড়াশোনার কেন্দ্র হিসাবে তৈরি হয়েছে, সময়ের সাথে তাল মিলিয়ে আর কি। তাহলে এত কথার পর এই দীর্ঘ পথ চলার নির্যাসটা কি দাঁড়ালো? মূল কোন বিষয়টা মনে রাখা দরকার? দেখুন, কলকাতা বিশ্ববিদ্যালয় শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটা দক্ষিণ এশিয়ার শিক্ষা, সংস্কৃতি, আধুনিক চিন্তাভাবনা, এমনকি জাতীয়তাবাদের বিকাশেও একটা স্তম্ভের মতো। এর যে ঐতিহাসিক অবদান, সেটা শুধু অতীতে নয়, বর্তমানেও খুব প্রাসঙ্গিক। আলোচনাটা আজ এখানেই শেষ করতে হচ্ছে। তবে একটা প্রশ্ন মনে আসছে, যেটা হয়তো ভাবনার জন্য রেখে যাওয়া যায়। এই ২১ শতকের যে অঞ্চনান পরিবর্তন, যে চ্যালেঞ্জগুলো আসছে, সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কিভাবে তার প্রাসঙ্গিকতা আর শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারে, এটা নিয়ে নিশ্চয়ই ভাবা উচিত।